আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে। ওই গুমোট আবহাওয়া বইছে, একটা বড় কিছু হবে। কারণ আমেরিকা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনারাই করুন, আমরা এর মধ্যে মাথা ঘোরাবো না, কোথাও মাথা ঘোরাবো না। ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে, চীন কি করবে পরের ব্যাপার, চীনকে কেউই বিশ্বাস করে না। আছে পাশে আছে, ঠিক আছে, কিন্তু কতক্ষণ চীন থাকবে? তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসেছিলেন, সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। ভেতরের যে খবরটা, যেটা ভেতরে 20 মিনিট একটা বৈঠক হয়েছে, দুটো দুর্ধর্তার বৈঠক হয়েছে দুই নেতার, সেটা খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি, আর জানতেও পারবো না। সে আমি আগেও বলেছি আপনাদের। আমাদের দেশে কিছু লিবারাল আছে এবং তার সঙ্গে মূর্খ, সেগুলোকে বলা হয় লিব্রান্ডু। এরা লিবারাল, এরা সবসময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী দল। তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে, টিম টিম করে জ্বলছে। সে লিব্রানুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাত মাছিয়ে রেখে দিয়েছে। আর আপনাদের দেশে আছে কিছু উদগান্ডু, যারা উদো অথচ মূর্খ, তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু। এই উদগান্ডু আর লিব্রান্ডু, আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি, আপনাদের দেশে তেমনি আপনারা উদগান্ডু নিয়ে চলছেন। এই উদগান্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিলে। এরা না বোঝে ভূগোল, না বোঝে ইতিহাস, ম্যাপ তো ছেড়েই দিন, ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। যারা সমুদ্রপথ আকাশপথ বলে কোনো বিবেচনাই করে না, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাৎ আছে, সেগুলোও তারা তারা জানে না। তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল, ফোনে কথা হয়েছিল, তো নানান রকম মন্তব্য করেছি। লিব্রান্ডুদের, এই উদগান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত, তখন ভারতবর্ষে হচ্ছে দিন। কারণ 11.5 ঘন্টার তফাৎ। বাংলাদেশের সঙ্গে যখন ভারতের 8 ঘন্টার তফাৎ, সুদূর আমেরিকার সঙ্গে তখন 11.5 ঘন্টার তফাৎ তো হবেই। এখন এই উদগান্ডুদের আপনারাই বা কি করে বোঝাবেন, আর আমি বা কি করে বোঝাবো? এই উদগান্ডুদের নিয়ে পড়েছি মুশকিলে। তো যাই হোক, এই উদগান্ডুদের নিয়ে তো আমাদের তো খবর নয়। আমাদের খবর যেটা, সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও, তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে। জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি আছেন আমাদের সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন, তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে। হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে, আমি খবরটা অনেক আগে পেয়েছি, তাই আমি লিখিয়ে দিয়েছি দেখা করবেন। এখন মেন খবরটা যেটা হচ্ছে, ট্রাম্প বাবুর একদিনের পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে। কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন। আপনারা সে খবর সবাই পেয়েছেন। নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে, আচ্ছা আপনাদের মনে আছে দর্শক, ইলন মাস্ককে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন, ডোজ। সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস্ক দিয়েছিলেন। সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে ন্যাটোর মধ্যে খরচ করা, বিভিন্ন দেশের পেছনে খরচ করা, বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া, আপনার ওই
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাংক খুলে রাখা, এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা 12টা বাজছে। সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি। সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গন্ডগোল, ওই প্রেসক্রিপশন ট্রাম্প মানবেন না। তারপরে ইলন মাস্কের সঙ্গে গন্ডগোল, ইলন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সেই খবর আপনারা সবাই জানেন। এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছে। ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফ করে, ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন। ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন? এতদিন ধরে এটা ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে। কিন্তু আমরা এত বেশি খরচ করেছি, খরচ করতে করতে আমাদের ধার 37 ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙ্গা করে দেবো। কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো, চীন হচ্ছে আসল শত্রু, চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষকে আমাদের দরকার। কিন্তু ট্রাম্প যেটা করলেন সেটা তার উল্টো হয়ে গেল। ট্রাম্পের যে নীতি তাতে চীন আরো কাছাকাছি চলে এলো, রাশিয়া কাছাকাছি চলে এলো, 3টে শক্তির উত্থান হলো। এখন ট্রাম্পের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা, তার সঙ্গে যে এত চুক্তি ফুক্তি হয়েছে, হওয়াতে একেবারে তার এখন কানে জল ঢুকে গেছে। তিনি এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে। এখন ভারতের কি ছিল, প্রস্তাব ছিল যে আমরা দুটো সেক্টর ছাড়বো না, বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেবো, আপনি ট্যারিফটা কমান। উনি তো 50% এক্সট্রা ট্যারিফ বসিয়ে 50% করে দিলেন। করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেঁটে দিলেন। এখন ভারতবর্ষ তখন বলল যে আগে বাংলাদেশ থেকে পা না ওঠালে পরে আমি কোনো ট্যারিফ নিয়ে আলোচনাই করব না। এই আবার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তড়ি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে। সে টিম এসে বসে আছে, কিন্তু আমাদের ট্যারিফ নিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি। টিম তার আলোচনা চালিয়ে যাচ্ছে। পীযূষ গোয়াল যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি একেবারে তার কোয়ার্টারে তিনি চুপ করে বসে আছেন। আর কখনো কখনো পার্লামেন্টে যাচ্ছেন, অফিস করছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করছেন, তিনি চলে আসছেন। তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না, মানে ট্যারিফ যে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না। ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে, যারা অফিসার টফিসার তারা করছে। ওই বসে বসে ভেজাল 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 করছে, আর ঠান্ডা খাচ্ছে, আর এ হচ্ছে আইসক্রিম খাচ্ছে, এইসব করছে। এখন ট্রাম্পের বক্তব্য, এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনায় আসি, যে কালকে রাত্রিবেলা যেটা মার্কো রুবিও বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন, আমরাও আপনার সঙ্গে একমত, সরি, আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যি আমরা অস্থির করে তুলেছি, বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর মানে রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই। তখন জয়শঙ্করজি বলেছেন যা ঘাঁটার তো ঘেঁটে দিয়েছেন আপনারা। এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমরা যতই বলি না কেন, সমস্ত পৃথিবীর সমস্ত যতই চাপ দিই না কেন, তারা বলছে ইনক্লুসিভ নির্বাচন করবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তখন বলে মার্কো রুবিও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে কোনো বৈধতা থাকবে না, এবং আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাকি দেশগুলো, জাতিসংঘ, তারা কেউ যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না, এবং এই নির্বাচনে সরকার গঠন হবে সেই সরকার একাকী হয়ে যাবে, সে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। ফলে এই নির্বাচনের কোনো দামই থাকবে না, এই সরকারের কোনো দামই থাকবে না। যদিও অতদূর যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে, কারণ ভারতবর্ষের মোদির মুড কিন্তু খুব খারাপ, খুব খারাপ।
এই এই আসার পর থেকে মানে নানান রকম ব্যাপারে একটু পিছিয়ে আছে, সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে, কিন্তু নরেন্দ্র মোদীর মুড কিন্তু খারাপ। আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে, আর নির্বাচনের আগে বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে, বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ওপরে, তাহলে কিন্তু ভোটের অঙ্ক আমি বলছি, তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে। আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে, আমি আপনাদের বলছি মোটামুটি যা এখনো তথ্য পাওয়া গেছে, প্রায় 1 কোটির ওপর শুধু বাংলা থেকে ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। 1 কোটির ওপরে বাংলাদেশি ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। তাহলে যেখানে 42% তার ভোট ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রীর, সেখানে যদি 1 কোটি ভোটার যদি ওখানে হারিয়ে যায়, তাহলে পরে ভোটের অংশ কোথায় নেমে আসবে? সেক্ষেত্রে বিজেপির সঙ্গে তার যা দূরত্ব ছিল ভোটের অঙ্কের, সেই অঙ্ক কিন্তু একেবারে লেভেলে চলে আসবে। তখন বিজেপি কিন্তু এদিক ওদিক করে ছোটখাটো দলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করে নেবে। সেটা যাতে আরো বেশি ভোট হয়, তার জন্য হয়তো নরেন্দ্র মোদী এই ভোট টানার জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়তো খুব শীঘ্রই নিতে পারেন। কারণ মুড কিন্তু নরেন্দ্র মোদীর খুব খারাপ। যে কোনো দিন নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের প্রচারে আসবেন, এসে একেবারে তুলকালাম তুলে দেবেন। কারণ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপির মুখ, তিনিই সমস্ত কিছু করতে পারেন। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে। ওই গুমোট আবহাওয়া বইছে, একটা বড় কিছু হবে। কারণ আমেরিকা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে, যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনারাই করুন, আমরা এর মধ্যে মাথা ঘোরাবো না, কোথাও মাথা ঘোরাবো না। ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে, চীন কি করবে পরের ব্যাপার, চীনকে কেউই বিশ্বাস করে না। আছে পাশে আছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ চীন থাকবে? তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসেছিলেন, সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। ভেতরের যে খবরটা, যেটা ভেতরে 20 মিনিট একটা বৈঠক হয়েছে, দুর্ধর্তার বৈঠক হয়ে 2 নেতার, সেটা খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি, আর জানতেও পারবো না। সে আমি আগেও বলেছি আপনাদের, ওইখানে কি কথাটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তারপরে কিন্তু একটা গুমোট আবহাওয়া বইছে, এবং যখন তখন যা খুশি তাই হতে পারে। এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে রাখলাম। জানি না আমার খবরের সত্যাসত্য আপনারা কতটা কি ধরবেন না ধরবেন, সবই হচ্ছে ওপরওয়ালার ব্যাপার, এবং মোদিজির মাথায় যা ঘুরছে তার উপর নির্ভর করছে। আমি গত 2 দিন ধরে আপনাদেরকে বলছিলাম বাংলাদেশ নিয়ে ভারতের স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসছে, এবং চেঞ্জ আসছে কিনা আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন ভারত বাংলাদেশ 2 ইস্যুতে আমেরিকার স্ট্র্যাটেজিতে সাংঘাতিক চেঞ্জ আসছে। জো বাইডেনের ক্ষমতা যাওয়ার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন, তখনই বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে এইবার কিছু একটা চেঞ্জ আসবে। জো বাইডেন তার প্রশাসন বাংলাদেশে $29 বিলিয়ন ইনভেস্ট করেছেন বলে একেবারে শক্ত আলোচনা রাজনীতিতে, যে শেখ হাসিনা সরকার ফেলে দিয়ে এবং ডক্টর ইউনূস সরকার, এবং ডক্টর ইউনূস সরকারের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের কারণে জো বাইডেন সরকার এবং সেইখানে জো বাইডেনের মতাদর্শের যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো। আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্যদিকে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই খুবই চিহ্নিত রকম খারাপ। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য পয়সা ঢেলেছেন, এরকম অভিযোগ আছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষদের সঙ্গে তার দহরম মহরম। সেই যখন অবস্থা, তখন বাংলাদেশ ভারত নিয়ে আমেরিকার চোখ একটু ভিন্ন হবে কিনা। আগামী সপ্তাহে বাংলাদেশে খুব বড় শক্তিশালী স্টেপ আমেরিকা নিতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় শক্ত খবর বেরিয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের শক্তিশালী মানুষজন বাংলাদেশে ভ্রমণ করতে পারেন, সেই আলাপ চলছে জোরে সোরে। একই সঙ্গে পল কাপুর, খুব আলোচিত নাম, ডোনাল্ড ট্রাম্পের নতুন পছন্দ, এই দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তার প্রতিনিধি হিসেবে তার কলকাঠি নাড়ার জন্য যোগ দিয়েছেন। তার সাথে নতুন রাষ্ট্রদূত, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত যে কোনো সময় এসে জয়েন করবেন তার কাজে। এই দুইজন মানুষই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে অভিযোগগুলো, জঙ্গিবাদ, মৌলবাদ, এইসবের বিরুদ্ধে তীব্র অবস্থান রাখছেন। ডোনাল্ড ট্রাম্প তার চায়না নীতিতে পরিবর্তন আসছেন। চায়নার সাথে বাজাবাজি, সংঘাত, সংঘর্ষ, প্রতিযোগিতা, সেটা থেকে তিনি চেঞ্জ আনতে চাচ্ছেন। ফলে তার যে সবশেষ রিপোর্ট, সেই রিপোর্টের দিকে আমরা যদি নজর দিই, খবরে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল নেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মানে দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখা, এটাই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, এই তিন খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। মানে সবগুলো স্পর্শকাতর জায়গা, অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, যা দিয়ে এই এলাকা মেনটেন হয়। শুক্রবার প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। খুব খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 2022 সালে, আমরা যেটা আগে বলছিলাম, প্রকাশিত এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের উপর নজর দেওয়া হয়নি, কিংবা বেজিং এর সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়নি। মানে চীনের সাথে লাগাটাই তার একমাত্র কাজ। এটার মধ্যে এখন আর আমেরিকা তার শ্রম ঘাম অর্থ ঢালতে যাচ্ছে না। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। আপনারা জানেন যে ভারত আমেরিকা এর মধ্যে সামরিক চুক্তি হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। একটা জিনিস খুব সহজ হিসাব, তো বাংলাদেশ আমেরিকার জন্য কত বড় মার্কেট, ভারতের 150 কোটি মানুষের মার্কেট, সেখানে বাংলাদেশে 16 কোটির মার্কেট কি সবচেয়ে বড় চিন্তা হবে? এবং বাংলাদেশ চায়নার সঙ্গে তার সবসময় প্রতিযোগিতা এখন কমে আসলেও একটা দ্বন্দ্ব তো থেকেই যাবে। পাকিস্তানকে দেখবে নাকি ভারতকে দেখবে? পাকিস্তানের মতো অস্থিতিশীল দেশকে দেখবে? পঙ্গু অর্থনীতিকে দেখবে নাকি ভারতকে দেখবে? ফলে যারা মনে করেন যে এই জিনিসটা ভারত আমেরিকা এতদিন দ্বন্দ্বের মধ্যে ছিল, ভেজালের মধ্যে ছিল, ব্যাপারটা আসলে তারা নিজেরাই মেটানোর উদ্যোগ নিচ্ছে। এখন দেখার বিষয়, আমাদের অপেক্ষা করতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তারা গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরের মধ্যে তারা দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে চেঞ্জ তারা আনতে চেয়েছে, তারা বলা হয় যে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এগুলো, পাকিস্তান, এগুলোতে তারা তাদের নিজেদের স্বার্থে ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে, শাসক ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু এটা তার আগের প্রশাসন করেছে দীর্ঘমেয়াদী 4 বছর সাধনার পর। বর্তমান প্রশাসন স্টেট তুলসী গাভাট জানিয়েছে যে কোন দেশের এভাবে সরকার পতনে তারা আর নতুন করে কোনো পয়সা ঢালবে না। ফলে এই দেশগুলোতে গণতন্ত্র আমেরিকার এখন চয়েস, নাকি তাদের ইচ্ছাশীল কোনো একটি চাটুকার সরকার তাদের জন্য লং টাইমের জন্য সুফল? একটা কথা তো সবসময় বলা হয় যে আমেরিকা যাকে তৈরি করে তাকে খুব দীর্ঘমেয়াদী ক্ষমতায় বসিয়ে রাখে না। যেদিন থেকে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা শুরু করেছি, স্বাস্থ্য ব্যবস্থা একটু বোঝার চেষ্টা করেছি, সেদিন থেকে আমি অনুধাবন করি যে বাংলাদেশে অন্যতম উপেক্ষিত মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি
সব সরকারের আমলেই, যদিও আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান তাহলে হয়তো দেখা যাবে যে কোনো সরকারের আমলে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ওভারঅল স্বাস্থ্যের কনসেপ্টটাকে ধারণ করে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা, সেটা আমি বাংলাদেশে কখনো দেখিনি। হয়তো আমার দেখার ভুল হতে পারে। এবং সর্বশেষ যে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাকে উপদেষ্টা করেছেন? তার অন্যান্য অনেক উপদেষ্টায় ডায়াপার পরা উপদেষ্টা, যারা বয়সের ভারে নুজ্জ সচিবালয়ে গিয়ে নাকি ঘুমান শুনেছি, এবং যারা একসময় ডক্টর ইউনূসের সাথে বা আগে পরে এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করতেন, কিন্তু বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা হলো, অনেকেই বলেন তিনি ডক্টর ইউনূসের ওয়ান অফ দ্য গার্লফ্রেন্ডস। তিনি গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা রাখেন, এরকম কোনো প্রমাণ আমরা অতীতে পাইনি। তাহলে কেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হলো? এর অন্যতম কারণ হলো তিনি একাধিক অসুখে জর্জরিত এবং বর্তমানে সরকারি খরচে দেশে বিদেশে তার চিকিৎসা চলছে। আমি দাবি জানাই সরকারের উচিত যে এই স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করার জন্য, এবং তার চিকিৎসার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে। এবং আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেদের সাধু পর্যায়ে উপস্থাপন করেছিলেন দেশ ও জাতির কাছে। কিন্তু আজকে যখন আমরা মানে কেস স্টাডি হিসেবেও যদি ধরি, স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে তাকাচ্ছি, অর্থনীতিতে যেমন বাংলাদেশ একদিকে দেউলিয়া হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাতেও সে 12টা বেজে গেছে। তো শুরু করলাম স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে, এবার আসি এই সচিবালয় নিয়ে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 214 নম্বর রুম, যাকে ডাক্তাররা অলরেডি বলেন যে এটা নাকি একটা আয়নাঘর, এটা ইউনূসের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়নাঘর। এই আয়নাঘরে বসে ডাক্তারদের বদলি, পদোন্নতি, এই শিক্ষকদের পদোন্নতি, এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয়, এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না। এই ইউনূস সরকারের আমলে এবছরে 2 দফায় ডাক্তারদের যে প্রমোশন হয়েছে, সেখানে নিয়মের কোনো বালাই ছিল না। খুবই মানে দুঃখজনক বলবো আমি, যে যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে চাকরি পেয়েছে তারাই এখন স্বরূপে আবির্ভূত হয়েছে। কেউ দেখা যাচ্ছে যে জামাতের ডাক্তার, কেউ বিএনপির ডাক্তার, এবং তারা বয়সে অনেক তরুণ। তারাই এখন বলতে গেলে এই টোটাল প্রমোশন কন্ট্রোল করছে। এবং আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন বা যোগাযোগ করে বলেছেন যে তাদের মানে সব যোগ্যতা থাকা সত্ত্বেও সিরিয়ালে, এমনকি দেখা যাচ্ছে তাদের সিরিয়াল হয়তো 1, 2 বা 3, তারপরেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এর একটা কারণ বলা হয়েছে, তারা নাকি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বা লাইফ মেম্বার ছিল। ডাক্তারদের যে রাজনীতি, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জোর করে হোক বা যে করেই হোক, বা ডাক্তারদের সুবিধাবাদী চরিত্রের কারণেই হোক, ডাক্তাররা দেখা যায় যে বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাবে সব লাইফ মেম্বার হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাচিবের সব লাইফ মেম্বার হয়। এখন ধরে ধরে নিরীহ ডাক্তারদের এই সাজা দেওয়া হচ্ছে। এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সাচিব কিন্তু সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো না। হয়তো প্রমোশন লিস্টে সাচিবের একটা ভাগ থাকতো, কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই বড় ভাইও এই আওয়ামী লীগ আমলে প্রফেসর পদোন্নতি পেয়েছেন। গত এই সরকারের আমলে অ্যানেস্থেশিয়ায় কনসালটেন্ট নেওয়া হয়েছিল, জুনিয়র কনসালটেন্ট, সেখানে ছাত্র দলের সভাপতি ছিলেন এমন ছেলেও জব পেয়েছেন। অর্থাৎ বিগত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে একটা ইনক্লুসিভ প্রবণতা ছিল যে শুধুমাত্র সাচিবের চিকিৎসক নয়, সব মতাদর্শী চিকিৎসকদেরই কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে। অন্যায় যে হয়নি তা নয়, কারো কারো প্রতি অন্যায় হয়েছে, কিন্তু এবারের মতো ঢালাও অন্যায় হয়নি। এবং দেখা গেছে যে গাইনি অফসে 900 জনের প্রমোশন হওয়ার কথা, 300 জন একদম বাদ পড়ে গেছে, কারণ তাদের সাথে সাচিবের সম্পর্ক ছিল। অথচ তারা সাচিবের কোনো পর্যায়ের কোনো নেতা নয়, একদম নিরীহ চিকিৎসক, মেধাবী চিকিৎসক, এবং তারা ফুলি প্রফেশনাল। তো এই অবস্থা চলতেছে এই আয়নগরে বসে। এবার একটু ডিজি অফিসের দিকে আসি। আমাদের একটা ধারণা আছে, এটাও সব সরকারের আমলেই, যে একজন বড় ডাক্তার, মনে করেন যে একজন অনেক বড় মেডিসিন স্পেশালিস্ট, আমরা ধারণা করি যে তিনি মেডিসিন স্পেশালিস্ট মানে তিনি স্বাস্থ্যের সবকিছু বোঝেন। আপনি যদি আমাদের এই
ডিজি অফিসে দেখেন, স্বাস্থ্যের ডিজি অফিসটা দেখেন, স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকান, কারা ডিজি হয়। এবং সব সময় দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসরদের এনে ডিজি বানানো হচ্ছে। ধরুন বর্তমান ডিজির কথাই যদি বলি, তিনি একজন সার্জন, সার্জারি বিশেষজ্ঞ, তিনি বাচ্চাদের সার্জারি করেন। তো এই লোকটা সারা জীবন বাচ্চাদের সার্জারি করেছেন এবং এই সার্জন হওয়ার জন্য তিনি অনেকগুলো ডিগ্রি নিয়েছেন। এফসিপিএস, এমডি এইসব ডিগ্রি তাদের লাগে বা আরো বিদেশি ডিগ্রি থাকে। কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বুঝবার জন্য, স্বাস্থ্য সেবা চালানোর জন্য, টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য এর জন্য একটা স্পেশালিটি দরকার। আপনি যেমন এফসিপিএস করে মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন, সার্জন হচ্ছেন, গাইনি স্পেশালিস্ট হচ্ছেন, ঠিক তেমনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও আপনার পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হবে। আপনি মেডিসিন স্পেশালিস্ট, আপনাকে ডিজি বানিয়ে দিল এবং আপনি স্বাস্থ্য খাতের একেবারে সবকিছু বুঝবেন, এটা অসম্ভব। এবং যার ফলশ্রুতিতে পুরো জাতি মাসুল দিচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। যদি বিগত সরকারের আমলে দেখি, 2009 সালে ক্ষমতায় আসার পরে প্রথম ডিজি হয়েছিলেন স্বাস্থ্যের অধ্যাপক শাহ মুনীর হোসেন। এবং শাহ মুনীর হোসেন স্যারের আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা শেখার চেষ্টা করেছেন এবং তিনি সেই বয়সেও পাবলিক হেলথে মাস্টার্স করেছিলেন। তার পরবর্তীতে যারা এসেছে, এবং শাহ মুনীর হোসেন অনেকটা এই শেখ হাসিনার সরকারের প্রতি অনুগত ছিলেন, কিন্তু তারপরে যারা এসেছেন তাদের অধিকাংশই বিএনপি রাজনীতির সমর্থক ছিল। আওয়ামী লীগের সময় এই একটা অদ্ভুত জিনিস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখি, আমাদের সম্ভবত মন্ত্রীরা বা আমাদের কেউ কেউ খুব লাজুক, যে তারা মনে করে যে বিএনপি পন্থী ড্যাবের কাউকে বসাইলে বোধহয় ভালো হয়। যে কারণে এই 2006 সালে বিএনপির আমলে সর্বশেষ যার ডিজি হবার কথা ছিল কিন্তু হতে পারেনি, তিনি ছিলেন আবুল কালাম আজাদ স্যার। সেই আবুল কালাম আজাদকে আমরা 2 দফায় ডিজি বানিয়েছিলাম, অথচ তিনি যে বিএনপি সমর্থিত এটা সবাই জানত। এই আবুল কালাম আজাদকে পদে রাখার সুবিধা হলো যে তখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকলে বড় করে লেখা ছিল যে এই অফিস দুর্নীতিমুক্ত, এবং তিনি দুর্নীতির অন্যতম গুরু ছিলেন আর কি। তো এইভাবে আমরা স্বাস্থ্যটাকে কখনোই ফুল ফ্লেজেড বিকশিত হতে দেইনি। কিন্তু বিগত সরকারের আমলে অনেক ইনস্টিটিউট হয়েছে, অনেক হাসপাতাল হয়েছে, তাদের একটা যুগান্তকারী সাফল্য ছিল কমিউনিটি ক্লিনিক। কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপকের নেতৃত্বে হওয়া উচিত সেই জায়গাটা হয়নি, এবং আজকে সেটা একদম চরম খারাপ অবস্থায় গেছে। আজকে অত্যন্ত অদক্ষ একটা লোকের হাতে এই স্বাস্থ্য সেবা ব্যবস্থা কে তুলে দেওয়া হয়েছে, এবং তিনি অধ্যাপক আবু জফর। তিনি সম্ভবত জামাতের রাজনীতির সাথেও ইনভলভ। তিনি এই কদিন আগে ময়মনসিংহে গিয়ে একজন ডাক্তারের সাথে যে ব্যবহারটা করেছেন, এটা কোনো প্রফেসরের পক্ষে করা সম্ভব না, কোনো ভদ্রলোকের পক্ষে করা সম্ভব না। মানে ভীষণ ইতর না হলে এই লেভেলের একটা ব্যবহার করা যায় না। আপনি পরিদর্শনে গিয়েছেন, আপনি হয়তো কোনো ভুল ত্রুটি পেয়েছেন, সেটা আপনি ভালোভাবে বলতে পারেন, আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। এবং উনি ময়মনসিংহে গিয়েছেন একজন সিনিয়র প্রফেসর, যে পুরা তার ক্যারিয়ারে কেবলই বঞ্চিত হয়েছে, এবং কদিন পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি, ডক্টর ধনদেব বর্মন। এই ধনদেব বর্মন তাকে তিনি ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য 5 বছর বসেছিলেন, তার জীবন থেকে 5 বছর হারিয়ে গেছে শুধুমাত্র ট্রেনিংটা শুরু করার জন্য। এবং শেষ সময় এসে তার বন্ধুরা যখন সব প্রফেসর, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ময়মনসিংহ মেডিকেলে কোনো মতে একটা ক্যাজুয়ালিটি, একটা ইউনিট চালান। সেই অপারেশন থিয়েটারে একটা টেবিল দেখে আমাদের ডিজি এমনভাবে আউটবাস্ট করেছে সবার সামনে, এটা অচিন্তনীয়। এবং এটা যদি অস্ট্রেলিয়া, আমেরিকা বা লন্ডনে হতো, ওই ডিজি ওই দিনই স্যাক্ট হয়ে যেতেন। উল্টো তিনি ধনদেব বর্মনকে সাসপেন্ড করার জন্য হুমকি দিয়েছেন, হয়তো করেছেন, এবং ধনদেব বর্মনও আউটবাস্ট করেছেন, তিনি বলেছেন তাকে সাসপেন্ড করে দেন। এই ডিজির ধনদেব বর্মনের উপরে ক্ষিপ্ত হবার আরেকটা কারণ আছে, কারণ ধনদেব বর্মন একজন সনাতন ধর্মী, একজন হিন্দু। এই জামাতপন্থী ডিজির মাথা তো আরো খারাপ হয়ে গেছে। অথচ দেখেন এই জামাতপন্থী ডিজি 2020 সালে তার ওটির একটি ছবি দিয়েছিল, সেই ওটিতে একটা দেখেন এক্সট্রা টেবিল আছে পেছনে। তো নিজে যে অপরাধটা করেন, এটা আমি তো মনে করি বাংলাদেশের মতো জায়গায়, যেটা ধনদেব বর্মন বলেছেন যে কত সীমাবদ্ধতার মধ্যে একজন ডাক্তারকে কাজ করতে হয়, সেখানে একটা টেবিল রাখা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তো এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায়, মানে যেটা অর্থনীতি গেছে,
এখন স্বাস্থ্যটাও গেছে। এই অবস্থায় আমরা জোর দাবি জানাই ধনদেব বর্মনকে একদম সসম্মানে নিজের চাকরিতে বহাল রাখা এবং ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখান থেকে অপসারণ করা। ডক্টর ইউনূসের তো টাকা পয়সার অভাব নাই, কেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে রেখে সরকারি খরচে চিকিৎসা করাতে হবে? স্বাস্থ্যটাকে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনার আমলে সকল সীমাবদ্ধতা নিয়ে এবং আমাদের সকল অভিযোগের পরেও যেভাবে চলেছে, সেই তুলনায় সেটাকে যদি আমরা 10-এর মধ্যে 7 দেই, তাহলে আমি বর্তমানে ডক্টর ইউনূসকে 10-এর মধ্যে 2 দিতেও দ্বিধাবোধ করব। এতটাই খারাপ অবস্থা বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো